পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। 23 এবং 29 এপ্রিল 2 দফায় নির্বাচন হচ্ছে, যা একেবারেই বিরল। কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি 7 দফা, 8 দফা, 5 দফা ইত্যাদি ভোট। এবারে ভোট হচ্ছে কেবলমাত্র 2 দফায় বিধানসভা নির্বাচনের ভোট। আপনারা আমার মুখে ডার্বির অনেক সমালোচনা শুনেছেন, অনেক বিশ্লেষণ শুনেছেন, কিন্তু এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক ডার্বি। রাজনৈতিক ডার্বি এই জন্যই বলছি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সম্মুখ সমর, এবং সেই সম্মুখ সমরকে কেন্দ্র করে রীতিমতো আলোড়িত হয়ে উঠেছে গোটা বাংলা। কে জিতবে, তৃণমূল কংগ্রেস না বিজেপি, এই নিয়ে খানিকটা ধন্দ রয়ে গিয়েছে। এবারের এই যে প্রেক্ষাপট নির্বাচন হচ্ছে তাতে দুর্নীতি একটি বড় ইস্যু হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি, এবং বিজেপির বিরুদ্ধে স্বজন পোষণ এবং একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই অভিযোগও তুলছে যে বাঙালি অস্মিতার বিরুদ্ধে বিজেপি নাকি কাজ করছে। এই বিষয়গুলি এবার নির্বাচনে বড় রকমের ইস্যু হবে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত, অর্থাৎ আজকে যখন এই লাইভ করছি তখন পর্যন্ত দেখা গেছে যে এই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, বিজেপিও তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম দফার প্রার্থী তালিকায় তৃণমূল কংগ্রেস যে তালিকা প্রকাশ করে তাতে 25 থেকে 40 বছর পর্যন্ত রয়েছেন 42 জন, এবং 25-এর পর 90 বছর বয়স পর্যন্ত রয়েছেন কার্যত প্রায় 35 জন। এই যে বিভাগটি রয়েছে, এই বিভাগের ফলে পক্ষকেশরাও যেমন জায়গা পেয়েছে তেমন তরুণরাও জায়গা পেয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায়। তৃণমূলের প্রার্থী তালিকার দিকে চোখ রাখলে একবার দেখব যে সেখানে তারুণ্যের জয় জয়কার। তরুণ প্রার্থীরা সেখানে জায়গা পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লড়ছেন ভবানীপুর থেকে, তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। কি হবে ভবানীপুরে তাই নিয়ে কিন্তু রেড়ে শব্দে এই মুহূর্তে বাংলা বিদীর্ণ। ভবানীপুরে যে কটি ওয়ার্ড রয়েছে সেই কটি ওয়ার্ডের মধ্যে 77 নম্বর ওয়ার্ডটি মুসলিম অধ্যুষিত ওয়ার্ড। অন্য ওয়ার্ডগুলিতে শুভেন্দু এবং মমতার তফাৎ থাকবে ভোটের 500 থেকে 1000 মাত্র, এবং 77 নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুরে জিতবেন সে বিষয়টি বোধহয় বলে দেওয়া যায়। কেবলমাত্র 77 নম্বর ওয়ার্ডের উপর ভর রেখে আমরা যাব 77 নম্বর ওয়ার্ডে, গিয়ে জানার চেষ্টা করবো সেখানকার মানুষজন কি বলছেন। সংখ্যালঘু মানুষজন বেশি এই 77 নম্বর ওয়ার্ডে, এবং সংখ্যালঘু ভোট যে বিজেপির দিকে যাবে না তা বোধহয় বলে দেওয়া যায়। এবারে যা রাজনৈতিক চালচিত্র, সেই রাজনৈতিক চালচিত্র অনুযায়ী সুপ্তি পাণ্ডে তিনি লড়ছেন না, তার জায়গায় লড়ছেন তার কন্যা শ্রেয়া পাণ্ডে। সাধন পাণ্ডের ঘরণী সুপ্তি পাণ্ডে, তিনি গত বছর নির্বাচনে বিধায়ক পদে বৃত হয়েছিলেন, এবারে তার জায়গায় আসছেন শ্রেয়া পাণ্ডে। অন্যদিকে স্বর্ণকমল সাহা দীর্ঘদিনের বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তিনি লড়ছেন না, তার জায়গায় লড়ছেন জেএনজির প্রতিনিধি সন্দীপন সাহা। সন্দীপন সাহা কিন্তু রীতিমতো টেক স্যাভি এবং কলকাতা পুরসভার কাউন্সিলর। এছাড়া আর যারা লড়ছেন তাদের মধ্যে রয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, এবং কুণাল ঘোষ রাজ্য সম্পাদকও বটে। কুণাল ঘোষের বিরুদ্ধে বেলেঘাটায় পরেশ পালের জায়গায় তিনি আসছেন। পরেশ পালকে এবারে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস, সেই জায়গায় আসছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের বিরুদ্ধে প্রার্থীকে বিজেপির কাশীনাথ বিশ্বাস এবং সিপিএমের একজন, অর্থাৎ কুণাল ঘোষের পক্ষে কেক ওয়াক ভিক্টরি হওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়, যদি না বিজেপির ঝান্ডা বহনকারী কাশীনাথ বিশ্বাস একটা অঘটন ঘটিয়ে ফেলেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিদেশ বসু প্রতিদ্বন্দ্বিতা করছেন সপ্তগ্রাম থেকে। তপন দাশগুপ্তকে এবার দল টিকিট দেয়নি অসিত মজুমদারকেও। অর্থাৎ এই বিষয়গুলি নিয়ে রীতিমতো চাপানুতর রয়েছে, এবং তৃণমূলের অন্দরে বিদ্রোহের সুর শোনা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস তাদের যে প্রার্থী তালিকা করেছে তাতে 52 জন মহিলা রয়েছেন। তফসিলি, উপজাতি এবং জাতি সংখ্যা অনেকটাই রয়েছে এই প্রতিনিধিত্বকারী দলের মধ্যে, এবং এছাড়া রয়েছে প্রায় 42 জন যারা সংখ্যালঘু প্রতিনিধি। সংখ্যালঘু প্রতিনিধিরা এবারে ভোটে উল্লেখযোগ্য ফল করতে পারেন বলে অনেকেই মনে করছেন। তবে এবারের ভোটে বিজেপি বনাম তৃণমূল, একদিকে বিজেপি তাদের পালি সঞ্চয় করেছে বিভিন্নভাবে। রাসবিহারীতে তারা নামিয়েছে স্বপন দাশগুপ্তকে দেবাশিস কুমারের বিরুদ্ধে। স্বপন দাশগুপ্ত যে এলিট ক্লাসের ভোট পাবেন সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এলিট ক্লাসের মধ্যে স্বপন দাশগুপ্তের একটি প্রভাব রয়েছে, আর দেবাশিস কুমারের প্রভাব আবার রয়েছে খেটে খাওয়া গরিব গুরব মানুষের মধ্যে। রাতের বেলা যখনই পাওয়া যায় দেবাশিস কুমারকে ডাকলেই পাওয়া যায়, সুতরাং দেবাশিস কুমার আসবেন এই জায়গা থেকে। অনুমান করা হচ্ছে এলিট ক্লাস
এবং গরিব গুর্ব খেটে খাওয়া মানুষের লড়াই হবে রাসবিহারী কেন্দ্রে। বালিগঞ্জ কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় এবারে লড়ছেন, তাকে নিয়ে আসা হয়েছে সেই জায়গায়, এবং যদি শোভনদেব চট্টোপাধ্যায় এই কেন্দ্র থেকে জেতেন তাহলে তা হবে, এর আগে বাবুল সুপ্রিয় জিতেছিলেন, কিন্তু তা হবে একটি উল্লেখযোগ্য ঘটনা, সে বিষয়ে বলে দেবার কোনো সম্পর্ক রাখে না। আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে বিজেপির প্রার্থী তালিকা। বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে, দ্বিতীয় দফার প্রার্থী তালিকা তাদের বাদ রয়েছে এখনো পর্যন্ত, তারা যে কোনো দিনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে। হিরণকে খড়গপুরে প্রার্থী করা হয়নি, হিরণকে প্রার্থী না করার জন্যে সেখানে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছে, এবং দিলীপ ঘোষ প্রার্থী হওয়াতে পুরনো চাল ভাতে বাড়ে সেই নীতি নিয়ে দিলীপ ঘোষ জেতেন কিনা সেটি এখন দেখার বিষয় হবে। আসলে এবারের নির্বাচন অনেকটাই হচ্ছে অ্যান্টি ইনকাম্বেন্সির নির্বাচন। তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে ক্ষমতায় রয়েছে, 2011 সাল থেকে ক্ষমতায় আসার ফলে বাই প্রোডাক্ট হিসেবে কিছু কিছু দুর্নীতি, কিছু কিছু ঘটনা তাদের মধ্যে এসেছে। অন্যদিকে বিজেপি, তারা হিন্দু বিরোধী এবং বাঙালি বিরোধী বলে পরিচিত দল, সুতরাং বিরোধী দল হিসেবে বিরোধী কতটা জায়গা পেতে পারবে বিজেপি সে বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে। যদিও বিজেপি সম্পর্কে বলা যেতে পারে যে বিজেপি ইতিমধ্যেই তাদের শক্তি সংহত করেছে। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি লড়াই করছে, রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন। সব থেকে বড় কথা, শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে বিজেপির একটা আশা আকাঙ্ক্ষা দানা বাঁধছে। যদি শুভেন্দু অধিকারী কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাতে পারেন, তাহলে নন্দীগ্রামেও তিনি লড়ছেন। নন্দীগ্রামে তার সহযোগী, দীর্ঘদিনের সহযোগী, তার আত্মসহায়ক ছিলেন পবিত্রকর লড়ছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অন্যদিকে ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজনকে এবার দেখা যাচ্ছে, যেমন শিবশঙ্কর পালকে দেখা যাচ্ছে তুফানগঞ্জ থেকে লড়তে তৃণমূলের টিকিটে। অন্যদিকে মনোজ তিওয়ারিকে এবারে দল জায়গা দেয়নি। মনোজ তিওয়ারি এর আগে ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু মনোজ তিওয়ারিকে এবারে জায়গা দেওয়া হয়নি। সুতরাং বোঝা যাচ্ছে ক্রিকেটারদের ক্ষেত্রে যে অনুসারী ব্যাপারটি চলছে, তারকাদের খুব একটা তৃণমূল কংগ্রেস এবারে প্রার্থী করেনি। তারকাদের প্রার্থী না করার ফলে রীতিমতো প্রশ্নচিহ্ন উঠে গেছে, বিজেপি কি তারকা প্রার্থীদের করবে? ইতিমধ্যে অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ প্রার্থী হতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। দ্বিতীয় দফা প্রকাশিত হবে আজকালের মধ্যে, দ্বিতীয় দফা প্রকাশিত হলেই বোঝা যাবে কি হতে চলেছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে ঘটনাটি রয়েছে তা হচ্ছে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি, অর্থাৎ আরও একটি ডার্বি, যেটিকে বলা যেতে পারে রাজনৈতিক ডার্বি। এই ডার্বিতে কে জিতবে, শেষ হাসি কে হাসবে, সে কথা বলার সময় এখনো আসেনি। শেষ হাসি যেই হাসুন না কেন, তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী কয়েকটি প্রকল্প দিয়ে যে তাদের পালে হাওয়া টানার চেষ্টা করছে সে বিষয়ে বলে দেবার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন দলগুলি চেষ্টা করছে তাদের দল সংহত করার। এদের মধ্যে রয়েছে সিপিআইএম কিন্তু কোনো দিকেই যাচ্ছে না, সিপিএম ধীরে চলার নীতি নিয়েছে। সিপিএম দলের পক্ষে মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর প্রমুখ প্রার্থীরা এবারে আসরে নামছেন, কিন্তু শেষ পর্যন্ত কি হবে, বিজেপি বনাম তৃণমূল, এটি মুখ্য উদ্দেশ্য হবে কিনা তা ভবিষ্যৎ বলবে। অর্থাৎ ভোট বাক্সই তার প্রতিফলন দেবে। ভোট বাক্সে কি হবে তা আমরা কেউ জানি না, তবে একটা কথা বলতে পারি, এবারের ডার্বি কিন্তু প্রায় 60-40, 60 তৃণমূলের অনুকূলে, 40 বিজেপির অনুকূলে। 60-40 পয়সার দান উঠে যেতে পারে, ডেস পারফরমেন্সের উপর অনেকখানি নির্ভর করবে। ইতিমধ্যেই বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব বদলি হয়ে গেছেন, পুলিশ কমিশনার বদলি হয়ে গেছেন। সুতরাং ডেস পারফরমেন্সে বিজেপির আর কোনো অসুবিধা নেই। বিজেপি সুবিধা করে দিচ্ছেন বলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই চাপানো তো চলতেই থাকবে, তবে আমরা লক্ষ্য রাখবো 23 এবং 29 এপ্রিলের দিকে। মূল ফলাফল ঘোষণা হবে 4 মে। 4 মের দিকেও আমাদের নজর থাকবে কি হতে চলেছে বাংলার ভাগ্যে। বাংলার লাল টিভিতে কি আছে সেদিনই পরিষ্কার হয়ে যাবে।